এরে বলে সোহাগী সাবান। গরম জল করে মেখে দেখো না নিয়ে গিয়ে, ভুর ভুর করবে গায়ে গন্ধ। চুলকুনি সেরে যাবে ছেলেদের। 9.5 আনা দাম। তা তোমাদের কাছে আলাদা কথা, দুটো পয়সা কম দিও না হয়। দাও দাও, দাও পয়সা। আরে বাবু যে ভালো আছেন? মাদের এনেছেন বুঝি? বেশ বেশ। প্রাত পেন নাম, একটা সিগারেট খান, আসুন। আচ্ছা, পেন নাম হই। আসবেন তাহলে এরপর দয়া করে। রান্না বান্না করবেন ওপারে? সেই ভালো। এপারে সত্যিক জাতের ভিড়। দেখো মা, কত বড় মাছ। কই মাছ খাবো মা? চুপ কর, ওদিকে তাকাতে নেই। খেয়ে নাও। লঙ্কা খাবি? লঙ্কা মেখে দেবো। কুসুমকলির ব্যাকস্টেজে আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মরিঘাটের মেলা। গল্প পাঠে আমি সহেলি। গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্প মরিঘাটের মেলা, লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমাদের গ্রাম্য নদীর ধারে মরিঘাটা বলে ছোট্ট একটা গ্রাম। কঘর বুনোর বাস। এই জেলায় যখন নীলকুঠির আমল ছিল, দোর্দণ্ড প্রতাপ নীলকুঠির সাহেবরা টমটম হাঁকিয়ে চলে যেত নদীর পাশে চওড়া ছায়াচ্ছন্ন পথ বেয়ে, তখন শ্রমিকের কাজ করবার জন্য সাঁওতাল পরগনা থেকে যেসব লোক আমদানি করা হয়েছিল, তাদেরই বর্তমান বংশধরগণ এখন একেবারে ভাষায়, ধর্মে, আচারে, ব্যবহারে সম্পূর্ণ বাঙালি হয়ে পড়েছে। এদেশে তাদের বলে বুনো। সমাজের নিম্নস্তরের শেষ ধাপে এদের স্থান। লোকের কাঠ কেটে ধান মেরে দিনমজুরি করে এরা জীবিকা নির্বাহ করে। সারাদিন খাটুনির পরে তাড়ি খায়। এই তাড়ি খাওয়ার জন্যই এরা ঘৃণিত হয় পল্লী সমাজে। পল্লী গ্রামে হিন্দু বা মুসলমান চাষি মহলে মদ কেউ ছোঁয় না, ওটা ভদ্রলোকেদের একচেটে ব্যাপার। মরিঘাটা নদীপথে 4 ক্রোশ আমাদের ঘাট থেকে। সেবার মাঘী পূর্ণিমাতে গঙ্গা স্নানের যাত্রীরা যাচ্ছে কেউ নবদ্বীপে, কেউ গৌরনগরের ঘাটে। উভয় স্থানই বহুদূর আমাদের গ্রাম থেকে। যাদের নিজেদের গরুর গাড়ি আছে, তারা আগের রাত্রে গাড়ি চড়ে চলে গিয়েছে 18-19 মাইল দূরবর্তী গৌরনগরের গঙ্গা তীরের দিকে। অপেক্ষাকৃত সাহসী ও চালাক চতুর যাত্রীরা যাবে ট্রেনে উঠে নবদ্বীপ। রাধা দুধ দিতে এসে বলল, বাবু গঙ্গা স্নানে গেলেন না? যে ভিড়, মেয়েদের নিয়ে অত দূরে যাওয়া। তবে মরিঘাটা যান বাবু নৌকো করে, কত লোক যাচ্ছে। সেখানে গঙ্গা কোথায়? মরিঘাটা গিয়ে কি হবে? না বাবু, সেখানে আজ গঙ্গা আসেন। কে বললে? সেখানে এক বুনো সাধু আছে, তাকে মা স্বপ্ন দিয়েলেন। আজ 2বার হলো, মাঘী পূর্ণিমের দিন গঙ্গা সেখানে আসবেন। মা বললেন, গরিব দুঃখী লোক যারা নবদ্বীপে বা গৌরনগরে পয়সা খরচ করে যেতে পারে না, তাদের উদ্ধার করবার জন্যই ওই মরিঘাটাতেই তিনি আসবেন একদিনের জন্য। সব গরিব দুঃখী লোক সেখানে যায় আজ 2 বছর ধরে। মস্ত মেলা বসে, যান না আপনি। কথাটা লাগলো ভালো। গঙ্গা স্নানে উদ্ধার হবার বাসনা যত থাক না থাক, অনেক লোক যেখানে এসে জোটে পুণ্য অর্জনের আশায়, সেই স্থানের অসাধারণত্ব অনস্বীকার্য। অক্রুর মাঝে নৌকো ভাড়া করে সবাই মিলে রওনা হই মরিঘাটার দিকে। আমাদের পাড়ার অনেক ছেলে মেয়ে আমাদের সঙ্গে চলেছে মেলা দেখতে। যেখানে মাটি কুল পেকেছে সেখানেই তারা নৌকা লাগাবে ডাঙায়, হই হই করে কুল পাড়তে ছুটবে। ছোলা খেতে ঘুঘু মারবার চেষ্টা করবে গুলতি ছুঁড়ে। ছোলার ফল তুলবে। প্রথম বসন্তে মাঠে মাঠে ঘেটু ফুল, বড় বড় শিমুল গাছে শিমুল ফুলের মেলা। কোকিল ডাকছে, জলপিপি চড়ছে শ্যাওলার দামে।
বাতাসে ঘিটু ফুলের তেতো গন্ধ আর শুকনো কষার ঝোপের গন্ধ ভেসে আসছে। মরিঘাটা পৌঁছুতে বেলা 12টা বেজে গেল। দূর থেকে একটা কোলাহল কানে গেল। বহু লোকের সমাগম ঘটেছে বটে। আমাদের নৌকো ভিড়ল একটা প্রাচীন বটবৃক্ষের ছায়ায়। সেখানে আমাদের মতো অমন কত নৌকো ভিড়েছে। বটতলায় কত লোক রান্না করে খাচ্ছে। মেয়েদের ভিড় বটতলার ওপাশের ঘাটে। সেখানে সবাই স্নান করছে। গঙ্গা নাকি মাত্র সেই জায়গাটুকুতেই আসবার অঙ্গীকার করেছিলেন সেই বুনো সাধুর কাছে। সুতরাং সেখানেই ভিড় করেছে স্নানার্থীরা। তার এক হাত এদিকেও নয়, 1 ফুট ওদিকেও নয়। অক্রুর মাঝি বললে, মেয়েদের নিয়ে এপারের ভিড়ে কষ্ট হবে, চলুন ওপারে। ওপারে সেই বুনো সাধুর আখড়া। আপনি গেলে জায়গা দেবে, ওই দেখা যাচ্ছে তেনার আখড়া। এপারে রান্না করে খাওয়ার জায়গা হবে খন, নইলে ওপারে কনে বা কাঠ, কনে বা উনুন। মেয়েরা বললেন, আগে তারা মেলা বেরিয়ে দেখবেন। মেলা বেড়াতে গেলেন মেয়েরা, আমিও সঙ্গে আছি। তেলে ভাজা বেগুনি ফুলুরির দোকান, খেলনার দোকান, গুনশি ফিতে চিরুনির দোকান, চায়ের দোকান। ভিড় বেশি লেগেছে তেলে ভাজা খাবারের দোকানে, আর তার চেয়েও ভিড় চায়ের দোকানে। পাড়াগাঁয়ে চায়ের দোকানে ভিড় বেশি হয়। এখানে যারা এসেছে এদের মধ্যে চা অনেকেই বাপের জন্মে খায়নি। শৌখিন জিনিস হিসেবে অনেকে 1 পেয়ালা কিনে চেখে দেখছে। বুনো, কাউরা, মালো, ডোম, বাগদি মুসলমানদের ভিড় এসব মেলায়। হ্যাঁ, মুসলমানদেরও। তাদের মেয়েদের উৎসাহ কোনো অংশে কম নয়। গঙ্গা স্নান তারা অবশ্যই করবে না, কিন্তু মেলা দেখতে আসে ও জিনিসপত্র কেনে। চায়ের দোকানে ভিড়ের মধ্যে দেখি মা অনিচ্ছুক ছোট ছেলের মুখে চায়ের ভার ধরে বলছে, খেয়ে নে, অমন করবি তো। এরে বলে চা ভারী মিষ্টি, দেখো কে। ওষুধ জ্বর আর হবে না। মোলো যা ছেলে, 4 পয়সাতে কিনে এখন আমি ফেলে দেব কনে। মুই তো 2 বার খেলাম, দেখলি নে, খা। সরলা পল্লী বধূদের ঠকিয়ে মহকুমা শহরের ঘুঘু দোকানদার অবিনাশ মোড়ল মণিহারি জিনিস বিক্রি করছে। এরে বলে সোহাগী সাবান, গরম জল করে মেখে দেখো না নিয়ে গিয়ে, ভুরভুর করবে গায়ে গন্ধ, চুলকুনি সেরে যাবে ছেলেদের। 9.5 আনা দাম। তা তোমাদের কাছে আলাদা কথা, 2 পয়সা কম দিও না হয়। দাও দাও, পয়সা দাও। বাবু যে ভালো আছেন? মাদের এনেছেন বুঝি? বেশ বেশ, প্রাপ্ত পেন নাম। একটা সিগারেট খান, আসুন। আচ্ছা, পেন নাম হই। আসবেন তাহলে এরপর দয়া করে। রান্না বান্না করবেন ওপারে? সেই ভালো, এপারে সত্যিক জাতের ভিড়। কিন্তু কি চমৎকার লাগে এদের আমোদ উৎসাহ ফুর্তি। বছরে একদিন মেলা, এমন উৎসব আসে ওদের জীবনে। আর সব দিন এরা বেগুন পুঁতে, ধান মারে, কলাই মারে, হলুদ সুপোর। আজ এসেছে ছেলে মেয়েদের হাত ধরে মেলা বেড়াতে। খাবে না চা? কিনবে না সোহাগী সাবান? নদীর ধারে লোকেরা রেঁধে খাচ্ছে। সবাই কিনছে নতুন হাঁড়ি, মাছ ও আলু। আমার বেশি ভালো লাগে দেখতে লোকে কি খায়। বেশিরভাগ লোকে রেঁধেছে মাছের ঝোল আর ভাত। আলু ও বেগুন ফুটে দিচ্ছে ঝোলে। আলু ভাতে, বেগুন ভাতে মাখছে নুন তেল দিয়ে, যাদের ভাত হয়ে গিয়েছে। কপি বিক্রি হচ্ছে চড়া দামে। এই অঞ্চলে কপির চাষ নেই, ওটা শৌখিন শহুরে আনাজ বলে গণ্য। কপি সবাই কেনেনি, যারা কিনেছে তারা অনেকে রেখে দিয়েছে বাড়ি নিয়ে গিয়ে 5 জনকে দেখিয়ে খাবে। খুব গরিব যারা, তারা রাখছে শুধু আলু বা মানকচু ভাতে ভাত। একটি মা ও ছেলে একটা আঙুট কলার পাতে একত্রে খেতে বসেছে। মোটা লাল আউশ চালের ভাত 1 রাশ, তার সঙ্গে ছোট্ট এতটুকু আলু ভাতে। তার পাশেই একদল বড় বড় কই মাছ ভাজছে দেখে ছোট ছেলেটা বলছে, দেখো মা, কত বড় মাছ, কই মাছ খাবো মা। চুপ কর, ওদিকে তাকাতে নেই, খেয়ে নাও।
লঙ্কা খাবি? লঙ্কা মেখে দেব। একজন কুলের অম্বল সাঁতলাচ্ছে ওপাশে। আমাদের বেলা হয়ে যাচ্ছে। মাছও কিনতাম, কিন্তু মাঝি বলে দিয়েছিল সাধুর আগ্রাতে মাছ রান্না চলবে না। নৌকো নদী পার হলো। ওপারে মাঠের মধ্যে ঠিক নদীর ধারে সাধুর আশ্রম। ৫-৬খানি খড়ের ঘর, নিচু ঢালা, ছোট নিচু দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন নিকোনো পুছনো ঘরগুলি। গোবর দিয়ে লেপা চওড়া উঠোন। উঠোনের মাঝখানে বাতাবি লেবু গাছে থোকা থোকা সাদা ফুল ও কুঁড়ি, মন মাতানো ভুরভুরে তীব্র গন্ধ দুপুরের বাতাসে। অনেক যাত্রী আশ্রয় নিয়েছে ঘরের দাওয়ায়, বাতাবি লেবুতলার ছাওয়ায়। এরা কিন্তু রাঁধছে না। আকড়ায় আজ মৎস্য, বড় বড় হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছে। সাধুর শিষ্যবর্গ মৎস্যবের প্রসাদ খাবে। আমাদের মাঝে গিয়ে আমাদের কথা বলতেই সাধু বেরিয়ে এলো। বিনীতভাবে হাত দুটি জোর করে বলল, আসুন বাবা ঠাকুর, বামুনের পায়ের ধুলো পড়ল, বড্ড ভাগ্যি আমার। বললাম, আপনার আঁকড়াটি বেশ ভালো দেখছি। আপনাদের দয়া। আঙুল ঊর্ধ্ব দিকে তুলে বললে, আর তেনার দয়া, সে জনার দয়া। আরেকটা কথা হচ্ছে, এসেছেন যখন দয়া করে তখন রান্না বান্না জোগাড় করে দিই। মা ঠাকুরন তো আছেন। বললাম, অন্য কোনো জোগাড়ের দরকার নেই, সব আছে আমার সঙ্গে। আপনি শুধু রান্না করবার একটা স্থান দেখিয়ে দিন, আর উনুন খুঁড়বার জন্য দয়া করে একখানা শাবল যদি থাকে তো পাঠিয়ে দিন। মাছি উনুন খুঁড়ে দেবে এখন। ওই মাঠে শুকনো কাঠ পাওয়া যাবে না? সাধু হেসে বলল, ওর জন্য কিছু ভাববেন না। পুপ্পোতার ঘরখানা নিকোনো পুছনো আছে, ওর দাওয়ায় নতুন উনুন পাতা আছে, কেউ রাঁধেনি সে উনুনে। কিন্তু একটা কথা বাবু। কি? হাত জোর করে বললে, চাল ডাল আমি দেব। না না, কেন আপনি দেবেন? আমাদের সঙ্গে সব আছে। আমাদের শুধু একটু জায়গা দেখিয়ে দিলেই যথেষ্ট হবে। সাধু দুঃখিত হলো বুঝলাম ওর মুখ দেখে, কিন্তু আর কিছু বললে না। একটু পরে আমরা দলবল শুদ্ধ গাছের ধারের ঘরখানা দখল করে নিজেদের জিনিসপত্র সেখানে আনিয়ে নিলাম নৌকো থেকে। সাধু নিচে এসে দুখানা নতুন মাদুর বিছিয়ে দিয়ে গেল দাওয়ায়। বললে, মা ঠাকুরনদের জন্য একখানা মাদুর ঘরের মধ্যে দেব এনে? না, আমাদের সঙ্গে শতরঞ্চি রয়েছে। সাধু ডাকলে, হরিদাসী, ও হরিদাসী, এদিকে শুনে যাও, এনাদের জল তুলে এনে দাও। একটি 25-26 বছরের সুন্দর বউ আধ ঘন্টা দিয়ে এসে দাওয়ার নিচে দাঁড়িয়ে বলল, কি বাবা? এনাদের এখানে থাকো, যা লাগে এনে দাও। তেঁতুলতলা থেকে চেলা করা শুকনো বড়ার কাঠ যত লাগে এনে দাও। মা ঠাকুরনদের শুধু কি লাগবে? বউটি হাসি মুখে দাওয়ায় উঠে এসে আমার স্ত্রীর সঙ্গে আলাপ করলে, তারপর ছুটল কাঠ আর জল আনতে। বারবার ছুটোছুটি করে সে এটা ওটা আনতে লাগলো, কেননা শেষ পর্যন্ত দেখা গেল অনেক জিনিসে আমাদের আনা হয়নি বাড়ি থেকে। যেমন হাতা আনতে ভুল হয়েছে, জল রাখবার বালতি বা ঘড়া নেই, ডাল ঢালবার পাত্র নেই, শুকনো লঙ্কা খুঁজে পাওয়া গেল না মশলার পুটলিতে, ইত্যাদি। আমার স্ত্রী অপ্রতিভ মুখে আমার দিকে চেয়ে আমার ঘাড়ে দোষটা চাপিয়ে দেবার চেষ্টায় বললেন, বাবা, যে তাড়াতাড়ি তোমার, ওতে কি সুশৃঙ্খলে সব জিনিস গোছানো যায়? অত হড়বড়ানিতে মাথা গুলিয়ে যায় না। আমি নির্বিকার ভাবে অন্যদিকে চেয়ে থাকি। ইতিমধ্যে সাধু বাবাজি একটা বড় ২৫০ পালি ভর্তি মুরগি এবং এক ছড়া সুপক্ষ মর্তমান কলা নিয়ে এসে বললে, বাবু, সেবা করুন। এসব আবার কেন? কেন বাবু, আমরা এতই অধম যাচ্ছে, আমাদের কোনো জিনিস নেবেন না? নিচ্ছি তো, জল নিচ্ছি, কাঠ নিচ্ছি, বাসন কোসন নিচ্ছি, তাহলে কি নিলাম না বলুন? খাবার দাবার কেন আবার? তা হোক, আমার আকড়ায় আপনার মতো লোক কখনো আসেনি। আমি যেতে বুনো ভেগ নিয়ে বষ্টম হইছি, তেনার দয়া। কি বুঝি বলুন? আমার নাম ছিল রামলাল বুনো।
আমার বাপের নাম চিহরি বুনো। তিনি তবলদার ছিলেন। ভদ্রলোকের বাড়ি কাঠ কেটে সংসার নির্বাহ করতেন। তেনার বয়স হয়েছিল অনেক, এক কম 100 বছরে মারা যায়। আমার বয়স কত বলুন দেখি বাবু? সাধুর চেহারা বেশ ভালো লেগেছিল আমার। খুব মোটা, জোয়ান, লম্বা চেহারা, প্রকাণ্ড ভুঁড়ি, অথচ অথর্ব গোছের মোটা নয়, বেশ বলিষ্ঠ, কর্মকুশল হাত পা। লম্বা ধরনের খুব বড় মুখখানা, মস্ত বড় বড় জলজলে চোখ দুটো, নারদ ঋষির মতো এতখানি সাদা দাড়ি, মাথার লম্বা চুল পেছন দিকে মেয়েদের মতো ঝুটি করে বাঁধা, অথচ মুখখানিতে বালকের সারল্য ও হাসি, যাত্রা দলে মহাদেবের মতো দেখতে। বললাম, কত হবে? 60-62? সাধু হেসে বললে, বিশ্বাস করবেন না, 79 বছর যাচ্ছে তেনার দয়ায়। সত্যিই আশ্চর্য হবার কথা। এমন মরদ জোয়ান পুরুষটিতে 80 বছরের বুড়ো কোনো ক্রমেই ভাবা যায় না। মুখে চামড়া মসৃণ, অকুঞ্চিত বালকের মতো, একটি রেখা নেই কোথাও মুখে। অবশ্য সেটা খানিকটা সম্ভব হয়েছে মেদ বাহুল্যের দরুন। অবাক হয়ে সাধুর দিকে আমি চেয়ে রইলাম। বাবু, বিশ্বাস না হয় অম্বরপুরের কাছারির পুরনো কাগজ দেখবেন। 1301 সালের বন্যার সময় আমি কাছারিতে পেয়াদা ছিলাম। তখন আমার উঠতি বয়স, নাটি ধরতে পারি, সরকি ধরতে পারি। তারপর তারপর এ পথে আলাম, তেনার হুকুম হলো। তা অনেকদিন ভেগ নিয়েছি, আজ 36-38 বছর হবে। বিয়ে থা করিনি। এই আকরা যেখানে দেখছেন, এখানে জঙ্গল ছিল, কি গহীন জঙ্গল। বাঘ থাকতো, জঙ্গল কেটে আকরা জমায়। ভালো লাগে, বড্ড আনন্দে থাকি বাবু। শিষ্যি সেবকরা আসে, সন্ধেবেলা জোৎস্না ওঠে। গাঙের ধারে বড় ঘরখানা হলো ঠাকুর ঘর। ওর দাওয়ায় বসে খোলকপ্তাল বাজিয়ে হরিনাম করি। একটা কথা বাবু, পথ চলতি লোক আবার আকড়ায় এলে ফিরতে পারে না। চাল দেই, ডাল দেয়, রেঁধে খাও। আমি ছোট জাত, আমাদের হাতে খাবা না। রান্না বাড়া করো, খাও, মিটে গেল। মানুষের একটু সেবা, তা করবার ভাগ্যে কি আমার হবে? তেনার দয়া। বাবু, তামাক সেবা করবেন? হ্যাঁ, তবে আমার কাছে বিড়ি আছে, তামুক সেজে আনি। বসুন। নদীর ধারে ক্রমে বেলা পড়ল। সাধুর আশ্রমে ভিড় বেড়ে গেল খুব। মৎসবের কীর্তন শুরু হলো বাতাবি লেবুর তলায়। সাধু সব দিক তদারক করে বেড়ায়, আর মাঝে মাঝে আমার কাছে এসে বসে, কিন্তু একদণ্ড সুস্থির হয়ে বসতে পায় না। এ এসে বলে একটা ঘোড়া দাও, ও এসে বলে একটা ঘটি দাও। সাধু উঠে উঠে গিয়ে তাদের জিনিস দিয়ে আসছে। যে যা হুকুম করছে তক্ষণে তামিল করছে। এতটুকু অহংকার নেই, সাধুগিরির দম্ভ নেই, যেন সবারই ও চাকর। অনেক লোক আকরার বড় উঠানে ইতস্তত রেঁধে খাচ্ছে। সবাই উৎসবের ভাত খাবে না বুঝলাম। একবার হরিদাস এসে বললে, বাবা, নামযজ্ঞ শেষ হয়েছে, কিছু মুখে দেন এবার, সকাল থেকে খাননি। সাধু বললে, আগে ওদের সকলকে পাতা করে বসিয়ে দাও, আমার খাবার জন্য ব্যস্ত কেন? তখন বেলা 5টা হবে। আশ্চর্য হয়ে বললাম, সকাল থেকে কিছু খাননি? হরিদাসী বললে, বাবার ওই রকম, সন্ধ্যের আগে একবার খান, অন্যদিন সকালে পেঁপে খান, কলা খান, আজ তাও খাননি। আপনি কিছু মুখে না দিলে আমি খেতে বসবো না বাবা। সাধু হেসে বললে, আচ্ছা যা মা, একটু গুড় জল নিয়ে আয়। মাল শাবক নিবেদন হয়েছে, যা বাবুদের জন্য একটু ভালো থেকে মালসা নিয়ে আয় দেখি আগে। 2খানা পাটালি বেশি করে দিয়ে আনিস। বাবুদের মালসা ভোগ খেতে কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি কিসের? হরিদাসী চলে গেল এবং খানিক পরে একটা মালসা ভোগ আমাদের সামনে নিয়ে এসে রাখলে। রান্না হচ্ছিল পাশের ঢেঁকিশালের এক কোণে। হরিদাসী সেদিকে তাকিয়ে বলে উঠল, বাবু, আপনাদের রান্না নেমে গিয়েছে। কলার পাতা কেটে আনি, জায়গা করে দি, খেতে বসুন, বেলা নেই, সে আবার চলে গেল। জিজ্ঞেস করলাম, বউটি কে? ওরা গোয়ালি, কাছেই কামদেবপুরে বাড়ি, আমাকে বড্ড ভক্তি করে।
একেবারে যেন 8 জন্মের মেয়ে কি মা। ওরা স্বামী স্ত্রী আমাদের এখানে মৎস্যবের অন্নভোগ খায়, অনেকে খায়। আমাদের খাওয়ার সময় সাধু কতবার যে এলো গেল, হাত জোর করে ঢেকিশালের বাইরে দাঁড়িয়ে রইল। খাওয়ার শেষে যখন হরিদাসে বড় এক বাটি জাল দেওয়া দুধ হাতে ঢুকলো, তখন আমরা প্রতিবাদ জানালাম, দুধ কেন আবার? হরিদাসী জানালে এ দুধ তার নিজের হাতে জাল দেওয়া, খেতে কোনো আপত্তি হবার কারণ নেই। সাধু বললে, সেবা করুন বাবু, আমি ওরা বলেছিলাম বাবুদের জন্য 1.5 সের দুধ আলাদা করে ক্ষীরের মতো জাল দেও, ওদের খাওয়ার কষ্ট হবে। আহারাদের পর বেলা একেবারে গেল। অম্বরপুরের মাঠের বন্য কুলগাছগুলোর পেছনে টকটকে রাঙা সূর্যটা অস্ত যাচ্ছে। লেবু ফুলের সুবাস ছায়াস্নিগ্ধ বাতাসকে মদির করে তুলেছে। শুকনো কষার চোপের গন্ধ আসছে গাঙের ধার থেকে। মেলা ফেরত যাত্রীরা আকড়ার সামনে গরুর গাড়িতে উঠে নিজের নিজের গ্রামে রওনা হচ্ছে। খেয়াঘাটে একখানা যাত্রী বোঝায় নৌকো এপারের দিকে আসছে। মেলা থেকে যারা বাড়ি ফিরছে তাদের কারো হাতে তেলে ভাজা পাঁপড়ের গোছা, কারো হাতে একটা কপি, কারো হাতে নতুন বঁটি। মাঝে আবার ওপারে গেল মেয়েদের নিয়ে। যাবার আগে অপরাহ্নের ছায়ার আরেকবার মেলা দেখতে চাই মেয়েরা। আমি গেলাম না। সাধুর সঙ্গে বসে গল্প করছি দেখে স্ত্রীও কিছু বললেন না। সাধু দীর্ঘশ্বাস ফেলে বললে, যাক, এই বছরের মতো মেলা শেষ হয়ে গেল। আবার যদি বাঁচি আসছে বছর, তখন আপনাদের সঙ্গে দেখা হবে। আসবেন তো বাবু? কথাটা আমার মনে পড়ে গেল। বললাম, একটা কথা, মরিঘাটের এখানে গঙ্গা আসেন, কে নাকি স্বপ্ন দেখেছিল, আপনি নাকি? সাধু গম্ভীর হয়ে গেল হঠাৎ। কিছুক্ষণ চুপ করে থেকে এদিক ওদিক তাকিয়ে দেখলে কেমন এক অদ্ভুত ধরনের হাসি ওর দাড়ির জাল ভেদ করে ও সারা মুখখানায় বিস্তার লাভ করলে। কি চমৎকার জ্ঞান ও কৌতুক মিশ্রিত হাসির ছবি, যেন অতি প্রবীণ জ্ঞানবৃদ্ধ ঠাকুরদাদা কৌতুক ও করুণার হাসি হাসছেন তার অবোধ নাতিটির প্রশ্ন শুনে। বললে, স্বপ্ন টপ্ন নয়, এখানকার গরিব লোকে পয়সা খরচ করে গঙ্গায় নাইতে যেতে পারে না মাঘী পূর্ণিমায়, তাই রুটিয়ে দিয়েছি মা গঙ্গায় মরিঘাটায় গাঙে আসবেন বলেছে আমার কাছে পূর্ণিমার যোগের দিন। মন শুদ্ধ করে নাইলে এখানেই গঙ্গা, তিনি নেই কোন জায়গায়। সন্ধ্যা হবার আগেই সাধুর কাছে বিদায় নিয়ে নৌকোয় উঠি, তখন ওপারে সে বটগাছটার পিছন থেকে মস্ত বড় চাঁদখানা উঠছে। এপারে চিকচিকে চখা বালির ঘাটে হাত জোর করে বুনো সাধুটি দাঁড়িয়ে বলছে, মা ঠাকুরকে নিয়ে আবার আসবেন বাবু সামনের বছর। ভুলে যেও না মা তোমার বুড়ো খোকাকে। দণ্ডবোধ হই মা, যদি বেঁচে থাকি সামনের বছরে পায়ের ধুলো যেন পড়ে। দেখি আমার স্ত্রীর চোখে জল।